ভোর ৬টা বাজে কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল যারা, কনা, রুনা আর মজিদ। সকালে তাড়াতাড়ি রওনা দেওয়াতে জ্যামের মুখোমুখি হতে হয়নি। ৯:৩০টায় চট্টগ্রাম পৌঁছে গেল তারা। শাহরান নিজেই তাদের রিসিভ করতে গেল। নূর ড্রয়িং রুমে বসেছিল। সাবা, লামি, মিহিরের সাথে আড্ডায় মেতে থাকা আরিজার চুল আছড়ে দিচ্ছিল। ননদিনীদের সাথে বেশ ভাব হয়েছে দুজনের। আরিজার চুলে বিনুনি করে দিয়ে উঠে দাঁড়াল নূর। সিঁড়ির দিকে পা বাড়াতেই লামি বলে উঠল, ভাবি কই যাও? একটু আসছি। তাড়াতাড়ি এসো। আচ্ছা বলে ঘুরে দাঁড়াতেই নূরের কানে ভেসে এলো একটি মিষ্টি কণ্ঠস্বর। নূর থমকে দাঁড়াল। 2টি দিন নূর এই ডাক শুনেনি। মনে হচ্ছে 2000 বছর নূর এই ডাক শোনেনি। পেছনে ফিরে তাকাতেই দেখল দরজায় দাঁড়িয়ে আছে তারই ছোট 2 বোন যারা আর কনা। নূর একদৃষ্টিতে তাকিয়ে রইল। আরিজাও সোফা ছেড়ে উঠে দাঁড়াল। যারা আর কনা এগিয়ে এসে দুইজনকে জড়িয়ে ধরে। কেমন আছো আপা? ভালো আছি। আম্মা আসেনি? যারা আর কনা একে অপরের দিকে তাকাল। না আপা, আম্মা আসেনি। তুমি তো জানোই। যারার কথায় নূর দীর্ঘশ্বাস ফেলল। কনা আরিজাকে দেখে বলে উঠল, তুমি এটা কি পরেছ বুবু? আম্মা দিয়েছেন। শাড়ি পরতে নিষেধ করেছে। তাই পরেছি। সুন্দর লাগছে অনেক। আরিজা হেসে দিল। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? রহিমার কথায় যারা আর কনা পেছনে ফিরল। না আন্টি মা, সমস্যা হয়নি। যারা আর কনা রহিমাকে সালাম করতে গেলে রহিমা দুজনকে বুকে জড়িয়ে নেয়। জার্নি করে এসেছ, চলো কিছু খাবে। সবাইকে নিয়ে রহিমা ডাইনিং রুমে চলে গেল। মেরাজ রাতেই চলে গেছিল। সকালে শাহরানের সাথে ফিরে আসে। দুজনকে বাসায় ঢুকতে দেখে রহিমা ডাক দিল, মেরাজ কখন এসেছিস? এই তো বড়মা এখন। আয় নাস্তা করবি। চল, আমিও কিছু খাইনি। বলেই শাহরান মেরাজকে নিয়ে টেবিলে বসে পড়ে। মেরাজ যারার মুখোমুখি বসে পড়ে। যারাকে দেখে মেরাজ চামচ দিয়ে প্লেটে হালকা আঘাত করল। চামচ আর প্লেটের সংঘর্ষে মৃদু আওয়াজ তুলল। আওয়াজ যারার কর্ণকুহরে পৌঁছাতেই যারা চমকে মাথা তুলে তাকাল। মাথা তুলে তাকাতেই মেরাজ চোখ টিপ মারে। যারা সাথে সাথে বিষম খেল। এক হাতে মুখ চেপে সমানে কাশতে থাকে। মেরাজ সাথে সাথে চোখ নামিয়ে নিয়েছিল। যারাকে কাশতে দেখে নূর পানি এগিয়ে দিল। পাশে বসে থাকা কনা ভ্রু কুঁচকে একবার যারার দিকে তাকিয়ে মেরাজের দিকে তাকাল। মেরাজের মুখে মুচকি হাসি দেখে কনার বুঝতে বাকি রইল না। যারার পিঠে মালিশ করতে করতে নূর জিজ্ঞেস করল, কি হলো তোর? আপা সবই নজরের ফল। যারার মাথায় হাত বুলিয়ে বলে কনা। নূর ভ্রু কুঁচকে নিল। মৃদুস্বরে বলল, কিসের নজর? আরে থাকে না উইয়ে, বদনজর। কনার কথা শুনে মেরাজ ত্রস্ত নয়নে তাকাল। কনা যে অতিরিক্ত চালাকচতুর তা বুঝতে মেরাজের বাকি রইল না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাফসান টেবিলে চলে আসে। মেরাজ রাফসানকে দেখে হাত বাড়িয়ে দিল। রাফসান মেরাজের হাত ধরে টেবিলে বসতে বসতে বলল, কবে এসেছিস? কিছুক্ষণ হয়েছে। ওহহ। রাফসান সামনে তাকাতেই দেখল যারা আর কনা। কনাকে চিনতে একটুও কষ্ট হল না রাফসানের। রহিমা থাকায় কিছু বলতেও পারছে না। নূর রান্নাঘরে ছিল। রাফসান বলে উঠল, মাম্মা কেমন জানি গ্যাসের গন্ধ পাচ্ছি।
কই আমি তো পাচ্ছি না। আমি পাচ্ছি। আচ্ছা আমি দেখি, রান্নাঘরে তো নূর। রহিমা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রাফসান হাতে থাকা চামচ কণার দিকে ছুঁড়ে মারল। কণা এক হাতে চামচটা ধরে চোখ তুলে রাফসানের দিকে তাকাল। রাফসান হালকা হেসে বলল, এভাবে দেখার কি আছে, চামচটা ব্যাক করো। কণা চামচটা এগিয়ে দিল। রাফসান হাত বাড়িয়ে দিল। চামচ ধরতেই কণা রাফসানের হাতের কবজি ধরে গরম চায়ের কাপে রাফসানের হাত চেপে ধরল। রাফসান এক লাফে উঠে দাঁড়িয়ে গেল। হাউ ডেয়ার ইউ বলেই উঠে দাঁড়ালো কণা। ইউ স্টুপিড। আমি যারা নই, ঠিক আছে? আমার সাথে এসব করলে তার ফল হাতে নাতে দিতে আমি জানি। রাফসানকে কথাটা বলে জারার দিকে তাকালো কণা। খাওয়া শেষ হলে উঠে আয়, আমি আপার কাছে আছি বলেই কণা চলে গেল। কণার এমন আচরণে সবাই অবাক হয়ে গেল। মেরাজ জারাকে উদ্দেশ্য করে বলল, ও কি এমনই? মেরাজের কথা শুনে যারা তাকাল। হ্যাঁ আসলে একটু। এটা একটু? আপনি এত সোজা আর সে? তার কথায় খই ফুটে। হাতে ফু দিতে দিতে বলল রাফসান। জারার প্রশংসা শুনে মেরাজ ভ্রু কুঁচকে রাফসানের দিকে তাকাল। তুই কি দেখছিস? লাগবে তোর? সামনেই আছে গরম কাপ, ওতে হাত দে। না পারলে আমাকে বল, আমি দিচ্ছি। যারা পানির গ্লাস এগিয়ে বলল, হাত দিন। রাফসান হাত এগিয়ে দিতেই যারা উঠে দাঁড়িয়ে অন্য হাত দিয়ে রাফসানের হাত ধরে খালি বাটির উপর ধরল। তারপর ঠান্ডা পানি রাফসানের হাতে ঢেলে দিল। বাসায় মলম থাকলে দিয়ে দেবেন। আর সরি, ও আসলে এমনই। আপনার মজা বুঝতে পারেনি বলেই যারা চলে গেল। কি নম্র ব্যবহার। আর তার সাথেরটা দেখ, আগুনের মতো। তুই প্রশংসা বাদ দিয়ে হাতে ওষুধ লাগিয়ে আয়। মেরাজের ঝাঝালো কণ্ঠ শুনে রাফসান চলে গেল। সবাই একসাথে ছাদে বসে গল্প করছিল। শাহরান, অর্নিশ, মেরাজ, রাফসানরা ছাদে যেতেই দেখল সবাই বসে গল্প করছে। শাহরানের হাতে সিগারেট ছিল। নূরকে দেখে তাড়াতাড়ি সিগারেট পেছনে লুকিয়ে ফেলে। নূর লক্ষ্য করল, উঠে ছাদ থেকে চলে আসে। শাহরান সবার অগোচরে আস্তে আস্তে চলে আসে। রুমে আসতেই দেখল নূর বসে আছে। শাহরান গিয়ে নূরের পাশে বসে পড়ল। শাহরান পাশে বসতেই নূর একটু সরে গেল। তুমি ওভাবে চলে এলে কেন? এমনি ভালো লাগছিল না। মিথ্যে। নূর শাহরানের দিকে তাকাল। সত্যিটা আপনি জানেন? শাহরান কিছু বলার আগেই ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভারী কণ্ঠ ভেসে এলো। আমের, আপনার 7 দিন শেষ। শীঘ্রই ফিরতে হবে। শাহরান নূরের দিকে এক ঝলক তাকাল। নূরের দিকে তাকিয়ে বলল, আজ রাতেই কনফার্ম করছি। ওকে বলেই ফোন রেখে দিল অপর পাশের ব্যক্তি। শাহরান ফোন রেখে জড়িয়ে ধরল নূরকে। আমি তোমাকে অনেক মিস করব মেহরুবা নূর। আমার মনটা এখানে পড়ে থাকবে। কোথায় যাবেন আপনি? কর্মস্থলে ফেরত যেতে হবে। কি করেন আপনি? যাওয়ার দিনই দেখবে। নূরের কাছ থেকে সরে আসে শাহরান। নূরের গালের একপাশে হাত রেখে বলে, আমার ভাগ্য এতটা নিষ্ঠুর কেন? শাহরানের কথার অর্থ নূর বুঝতে পারল না। শাহরানের মুখপানে চেয়ে রইল। নূরকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে শাহরান একটু এগিয়ে গেল। নূরের গালে হাত রেখে বলল,
বাসরটা তোলা রইল মিসেস আমের। আমি এসে পুষিয়ে দেব, চলবে তো? শাহরানের শান্ত চাহনি মোহময় কণ্ঠ নূরকে লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি করে দিল। মাথা নিচু করে নিল নূর। ছাদে দাঁড়িয়ে আছে শাহরান, সামনেই আছে মেরাজ। হাতে থাকা ফাইলের দিকে তাকিয়ে শাহরানের মুখের রং বদলে গেল। কপালের রগ ফুলে উঠল, বাদামি চোখ জোড়া লাল হয়ে উঠল। চোখে পানি থাকার কারণে চিকচিক করছে চোখের মণি। হাতে থাকা ফাইল শক্ত করে চেপে ধরল শাহরান। নিস্তব্ধ পরিবেশ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। নীরবতা ভেঙে মেরাজ কাপাস্বরে বলে উঠল, তুই রিজাইন করবি? এক্ষুনি আমার সাথে চল, অ্যাপ্লিকেশন রেডি করবি। চল শাহর না। শাহরান শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। শাহরানকে দাঁড়িয়ে থাকতে দেখে মেরাজ ভ্রু কুঁচকে বলল, তুই কেকেন দাঁড়িয়ে আছিস? শুনছিস না আমার কথা? শাহরান, তুই জব ছাড়বি, আর একদিনও না। বলেই শাহরানের হাত ধরে ঘুরে দাঁড়াতেই শাহরান কঠিন কণ্ঠে বলে উঠল, আমি জব ছাড়ব না। আমি আমার দায়িত্ব থেকে পিছিয়ে আসব না। কি বলছিস? ঘুরে দাঁড়ালো মেরাজ। ওকে তুই ছাড়বি না তো আমি ছেড়ে দেব। আমি নিজেই জব ছেড়ে দেব। আমার চাই না। আমি কিছু চাই না, কিচ্ছু না। শাহরান দুহাতে মেরাজের মাথা চেপে ধরে। না আমি না তুই, আমরা কেউই জব ছাড়ব না। শুনেছিস তুই? কথা শেষ করেই শাহরান ফোন বের করল। ফোন কানে ধরে বলল, স্যার, আমরা আসামিকে সাথে নিয়েই আসব। কথাটা বলেই মেরাজের দিকে তাকালো শাহরান। মেরাজ দুপাশে নাসূচক মাথা নাড়তে থাকে। শাহরান একদৃষ্টিতে তাকিয়ে থাকে মেরাজের দিকে। নিয়তি কোনো মোড়ে এনে দাঁড় করালো। শাহরানের চেহারা দেখে মেরাজ নিজের ভেতরেই মরে যাচ্ছে। আজকে এমন ঘটনার মুখোমুখি হবে জানলে মেরাজ কখনো সঙ্গ দিত না। কি করে পারবে শাহরান নিজেরই কলিজাকে আঘাত করতে? শাহরানের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন শাহরান এলো না, নূর ঘুমিয়ে পড়ল। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করার পর ক্লান্ত দেহ বিছানায় ঠাঁই পেতেই মিশে গেল বিছানার সাথে। ঘুমের অতলে তলিয়ে গেল নূর। শাহরান ছাদে বসে আছে। এই ঠান্ডায় পাতলা একটি টি শার্ট ছাড়া কিছুই নেই। ঠান্ডা যেন কাবু করতে পারছে না। শরীরের প্রতিটি শিরা উপশিরায় তপ্ত রক্ত ছুটে চলেছে। চোখ জোড়া সামনের দিকে স্থির শাহরানের। পাশের টেবিলে থাকা ফাইলটা তুলে নিল। ফাইলটা খুলে ফাইলের প্রথম পৃষ্ঠায় হাত বুলালো শাহরান। মাথা উঁচু করে লম্বা শ্বাস টেনে নিল। এক হাতে নিজের মাথার চুল চেপে ধরল শাহরান। টেবিলে ফাইলটা রেখে দিল। চেয়ারে বসে মাথা এলিয়ে দিল। যে মানুষটা আমার জীবন এত সুন্দর করে সাজালো, সে কি করে অন্যের গোছালো জীবন নষ্ট করে দিতে পারে? যে মানুষটা আমার আদর্শ ছিল, সে মানুষটাকেই কিভাবে আমি? থেমে যায় শাহরান। চোখ লাল হয়ে আসছে। কাঁদতে চাইছে হয়তো, কিন্তু কান্না যে এত সহজে আসার না। শাহরান উঠে দাঁড়িয়ে গেল। ফাইল হাতে নিয়ে ছাদ থেকে বেরিয়ে আসে। নিজের রুমে যাওয়ার সময় মায়ের রুমের দরজা খোলা দেখে পর্দা সরিয়ে ভেতরে উকি দিল শাহরান। রহিমা ঘুমাচ্ছে। শাহরান রুমে গিয়ে মায়ের পাশে বসে পড়ল। ঘুমন্ত মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তুমি আমায় ভুল বুঝবে না তো? তুমি মুখ ফিরিয়ে নিলে আমি। এক হাতে মুখ চেপে ধরে শাহরান। কথা বলতে এত কষ্ট কেন হচ্ছে? গলা ধরে আসছে। ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে আবারও বলল,
তুমি মুখ ফিরিয়ে নিলে আমি মরে যাব। আমি কিছুতেই উঠে দাঁড়াতে পারবো না। তুমি এমন কিন্তু করবে না। ঠিক আছে। মায়ের পাশ থেকে উঠে আসে শাহরান। রুমে আমজাদ আমের নেই। বারান্দা, ওয়াশরুম সব জায়গা চেক করে শাহরান বেরিয়ে আসে। বেরিয়ে আসতেই ড্রয়িং রুম থেকে কথার আওয়াজ আসে। শাহরান এগিয়ে যায়। ড্রয়িং রুমে আমজাদ, রায়হান আর মাহবুব আমের তিনজনই কথা বলছে। আমজাদ আমের হুট করেই রেগে গেলেন। আমি কিছু বুঝতে চাই না। আমার ছেলে দেশের বাহিরে যাবে না। এটাই আমার শেষ কথা। আমার ছেলে দেশের বাহিরে পা রাখবে এটা আমি হতে দেব না। আমজাদের কথা শুনে শাহরান হালকা হাসল। তারপর নিজের রুমে চলে গেল। রুমে প্রবেশ করতেই শাহরান দেখল নূর ঘুমিয়ে। ফাইল রেখে দিয়ে নিজে ডিভানে শুয়ে পড়ল। দুহাত বুকে ভাঁজ করে নূরের দিকে একবার তাকাল। আমাকে ভালোবাসার আগেই ঘৃণা করবে তুমি। তোমার ভালোবাসা আমার নসিবে নেই। কথাটা বলেই শাহরান চোখ বন্ধ করে নিল। জানে ঘুম আসবে না, তারপরও ঘুমানো উচিত। সকালবেলা সবাই খেতে বসেছে। যারা আর কণা সাবা, লামি, মিহিদের সাথেই খেয়ে নিয়েছে। বাড়ির বড়রা খেতে বসেছে। নূর আরিজাও বসেছে। ছেলেরা কেউই এখনো আসেনি। রহিমা নূরকে জিজ্ঞেস করল, নূর? জি আম্মা। শাহরান কোথায়? ঘুমাচ্ছে, রাত করে ফিরেছে তো। আমি ডাকিনি। ও তো বাড়িতেই ছিল। রুমে ছিল না? না আম্মা। ও আচ্ছা, খেয়ে নাও তুমি। আমজাদ আমের খেতে বসেছেন। খাওয়া শেষ করে উঠতেই শাহরানের মুখোমুখি হল। চোখ মুখ লাল হয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। রুমে যাই? আচ্ছা। আমজাদ আমের সামনের দিকে পা বাড়াতেই মেরাজ এসে সামনে দাঁড়িয়ে গেল। শাহরানের দিকে তাকিয়ে বলল, তোকে না বলেছিলাম আজ প্রোগ্রাম আছে? তুই এত দেরি করিস। লেট লতিফ কোথাকার। চল, দাঁড়িয়ে দেখছিস কি? শাহরানকে কিছু বলার সুযোগ না দিয়ে শাহরানের হাত ধরে মেরাজ বেরিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো কিছুই বুঝতে পারল না। বাহিরে এসে এক ঝটকায় শাহরান হাত ছাড়িয়ে নিল। মেরাজ ঘুরে দাঁড়িয়ে সজোরে শাহরানের গালে চড় বসিয়ে দিল। শাহরান গালে হাত দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। পাগল হয়ে গেছিস তুই? সেন্স ঠিক আছে? তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, তুললাম। আমার কারণে তুই এই প্রফেশনে এসেছিলি তো। আমি নিজেই ছেড়ে দিচ্ছি এই প্রফেশন। আমি কিছু চাই না। আর তুইও এটা মাথায় ঢুকিয়ে রাখো, পরিবার ভেঙে যায় এমন কিছুই করবি না তুই। শাহরান, মেরাজ ঠিক বলছে। আমি জানি তুই যা করছিস তা ঠিক, কিন্তু এতে কি হবে জানিস? সব শেষ হয়ে যাবে। সব এলো মেলো হয়ে যাবে শাহরান। ভাই আমার, এমন করিস না। অর্নিশের বিনীত কণ্ঠস্বর শুনে শাহরান অর্নিশের দিকেও তাকাল। সবার কথা একবার ভাব। দেখ, যা হয়েছে তা তো ফিরিয়ে আনা যাবে না। আজ থেকে 15 বছর আগে কি হয়েছে, কেন হয়েছে, এটা তো তুই বা আমরা জানি না, তাই না? তাই আমরা এখন এই বিষয়টা না ঘাটলেই ভালো। সবে মাত্র বিয়ে করেছিস, শান্তিতে থাক না। কেন অশান্তি ডেকে আনছিস? অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে রাফসান। শাহরান সবার দিকে একবার তাকাল। মানলাম, সবার সব কথা মেনে নিলাম, কিন্তু আমি আমার দায়িত্ব থেকে পিছ পা হব না।
এতে যদি আমি তোদের কেন পুরো পৃথিবীকে আমার বিরুদ্ধে দেখি তাও না। কথাটা বলেই শাহরান ঘুরে দাঁড়ায়। মেরাজ কঠোর কণ্ঠে বলে উঠল, এই কাজ করার আগে নিজের কাফনের কাপড় কিনে রাখিস, কারণ তুই এই কাজ করার পর বেঁচে থাকতে পারবি না। শাহরান দাঁড়িয়ে গেল, ঢোক গিলে বলল, ওটা তো আমার মাথায় সারাক্ষণ বাঁধা থাকে। কথা শেষ করেই শাহরান চলে গেল। এদিক ওদিক হাঁটছে নূর। আরিজা, যারা, কণা, সাবা, লামি, মিহিদের খুঁজছে। সবাই একসাথেই ছিল। পুরো বাড়ি চুপচাপ হয়ে আছে। ওরা কোথায় যে গেল? হাঁটতে হাঁটতে হাসির আওয়াজ শুনে থেমে গেল নূর। রহিমার রুম থেকে হাসির শব্দ কানে আসতেই দাঁড়িয়ে যায়। পর্দা সরিয়ে দেখতেই নূরের নিজের মুখেও হাসি ফুটে উঠল। নিচের ঠোঁট কামড়ে হেসে দিল মেয়েটা। পর্দা ছেড়ে দিতে নিজের রুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল সামনে এনে বিনুনি করতে থাকে। বিনুনি পেছনে ছেড়ে দিয়ে ঘোমটা টেনে মাথায় দিতেই শাহরান রুমে প্রবেশ করে। নূরের দিকে তাকিয়ে হালকা হেসে শাহরান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। রেডি হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে থাকে। শাহরানকে ফরমাল গেট আপে দেখে নূর মৃদুস্বরে জিজ্ঞেস করল, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, একটু কাজ আছে। ফিরতে রাত হবে আমার। চুল আঁচড়াতে আঁচড়াতে বলে শাহরান। নূর মৃদুস্বরে ওহ বলে। শাহরান ঘুরে দাঁড়াতেই শাহরানের সামনে গিয়ে দাঁড়াল। কিছু বলবে? নূর মাথা তুলে শাহরানের দিকে তাকাল। শাহরানকে অবাক করে দিয়ে নূর অবিশ্বাস্য এক কাজ করে বসল। শাহরানের চোখ বড় বড় হয়ে গেল। বিস্মিত নয়নে সামনে দাঁড়িয়ে থাকা নূরের দিকে তাকিয়ে রইল। অষ্টদয় একে অপরকে ছেড়ে আলাদা হয়ে গেল। শাহরানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে নূর বলল, তাড়াতাড়ি ফিরবেন, কেমন? আল্লাহ হাফেজ। কথা শেষ করে নূর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শাহরান হাত ধরে নিল। কি করলে এটা তুমি? নূর শাহরানের সামনে ফিরে দাঁড়াল। আমি পর দুদিন আম্মাকে দেখেছিলাম। আব্বা বেরিয়ে যাওয়ার সময় এখানে শাহরানের কপাল দেখিয়ে চুমু দিতে, তাই। এই মুহূর্ত শাহরানের কাছে স্বপ্নের মতো। বিয়ের 4 দিন হয়ে গেল। যে মেয়ে ছোঁয়া পেলে নিজেকে গুটিয়ে নেয় সে মেয়ে কিনা শাহরানের কপালে চুমু দিল। নূরের হাত শাহরানের হাতের মুঠোই ছিল। হালকা টেনে শাহরানের সামনে এনে দাঁড় করাল। তুমি আমাকে বোঝাতে চাইছ যে তুমি বড় হয়ে যাচ্ছ? শাহরানের এমন কথায় নূর মাথা তুলে তাকাল। নির্বোধের মতো তাকিয়ে রইল। শাহরান নূরের গালের একপাশে হাত রেখে বলে, তোমার এই শান্ত চাহনি আমার ভেতর লণ্ডভণ্ড করে দেয়। এলোমেলো করে দেয় আমার সাজিয়ে রাখা অনুভূতিগুলোকে। নূর একদৃষ্টিতে তাকিয়ে রইল শাহরানের দিকে। অর্নিশ হয়ে যাওয়ার সময় আরিজা সামনে এসে দাঁড়াল। এই কয়েকদিন লোকটা একদমই কথা বলে না। আরিজার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। আরিজার কেন জানি না অনেক খারাপ লাগে। সারাক্ষণ যে লোক জ্বালাতন করত সেই লোকটা এভাবে চুপচাপ কেন হয়ে গেল? আরিজাকে সামনে দেখে অর্নিশ হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, কি চাই? আপনি কোথায় যাচ্ছেন? কাজে। আমিও যাব। আরিজার এমন কথা শুনে অর্নিশ আরিজার দিকে তাকাল। আমি কাজে যাচ্ছি। তুমি গিয়ে কি করবে? ঘুরব। আমাকে তো আপনাদের শহর দেখালেন না, তাই আমি দেখতে চাই আর কি। বলেই হেসে দিল আরিজা। অর্নিশ মুচকি হেসে বলল, গিয়ে কান্না করবে না তো? একদমই না।
দুপাশে মাথা নেড়ে বলল আরিজা। তাড়াতাড়ি ফিরে আসতে চাইবে না তো? এটা তো আরও না। হেসে বলল আরিজা। আচ্ছা, রেডি হয়ে নাও, আমি নিচে আছি। আচ্ছা, থ্যাংক ইউ বলেই আরিজা এসে অর্নিশকে জড়িয়ে ধরে অর্নিশের গালে চুমু দিয়ে চলে গেল। অর্নিশ পাথরের ন্যায় জমে গেল। গালে হাত দিয়ে আরিজার যাওয়ার দিকে তাকিয়ে রইল। শাহরানের সাথে বাসায় ফিরে মেরাজ। বাহিরের সময়টা প্রচুর বাজে কেটেছে। বাসায় প্রবেশ করতেই হাসির আওয়াজ শুনে থেমে গেল। ফিরে তাকাতেই দেখল সাবা, লামিদের সাথে যারা আর কণা। যারার হাসির আওয়াজই কানে এসেছে। যারার হাসোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মেরাজ হালকা হাসল। পরক্ষণেই ফর্সা মুখটা অন্ধকারে ছেয়ে গেল। কাল যারা চলে যাবে ভাবতেই মেরাজের অনেক খারাপ লাগল। কালকের পর আর দেখা হবে না যারার সাথে। আচ্ছা, যারা কি ওর কথা ভাববে? করবে কি মন খারাপ তার জন্য? তাচ্ছিল্যের সুরে হেসে শাহরানকে বলে, একটু বাহিরে আয়, চল, তোকে কিছু বলার ছিল। বল। আমি? তুই? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে শাহরান। আমি আসলে। হেয়ালি না করে বলবি। আমি যারাকে পছন্দ করি। চোখ বন্ধ করে মেরাজ কথাটা বলেই দিল। শাহরান ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। মেরাজের কথা শুনে ত্রস্ত নয়নে তাকাল। মেরাজ মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখেছে। নিচের ঠোঁট কামড়ে ধরে রেখেছে, আর একটু হলেই কেটে রক্ত পড়বে। শাহরান অস্ফুট স্বরে বলল, কি বললি? হ্যাঁ, আমি ওকে পছন্দ করি। দেখ না, এত এত টেনশনের মাঝে আমি যখনই ওকে দেখি আমার অনেক ভালো লাগে। আমি প্রশান্তি অনুভব করি। আমার দিন অনেক বাজে কাটে, কিন্তু ওকে দেখলেই কেন জানি না আমার। তুই বুঝতে পারছিস শাহরান, আমি ওকে পছন্দ করি। ও জানে? দুপাশে মাথা নাড়িয়ে ইশারায় না বোঝালো মেরাজ। শাহরান হালকা হাসল। শেষে তুইও? কিন্তু শাহরান, আমি যদি ওকে নিজের করতে চাই সবাই জেনে যাবে যে আমি ভারতীয়। মেরাজ অসহায় দৃষ্টিতে তাকাল। শাহরান একটু এগিয়ে মেরাজের মুখোমুখি দাঁড়াল। সত্যি লুকিয়ে রাখা যায় না। কিছুদিন পর এমনিতেই সবাই জানবে। আর তাছাড়া নিজের ভালোবাসার মানুষকে হাতছাড়া করার কোনো মানে হয় না। কিন্তু ওর মা? তুই মেয়ের দিকে নজর দে। মাকে আমি ম্যানেজ করে নেব বলেই শাহরান চোখ মেরে দিল। মেরাজ শাহরানকে জড়িয়ে ধরে। অর্নিশ নূরকে সারা সন্ধ্যা এদিক ওদিক ঘুরিয়েছে। রাত 8টায় একটা হোটেল রুম বুক করে। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে আসে দুজনই, যার কারণে অর্নিশ বাড়ি ফিরে যায়নি। হোটেল রুমে প্রবেশ করে অর্নিশ বিছানায় শুয়ে পড়ে। আরিজা প্রশ্ন গলায় বলল, এ কি শুয়ে পড়লেন যে? আপনি না বললেন ফ্রেশ হয়েই বেরিয়ে পড়বেন। তাহলে? দেরি হয়ে যাবে তো চলুন না। আরিজা অর্নিশের কাছ ঘেঁষে দাঁড়িয়ে কথাগুলো বলছিল। আরিজা কিছু বুঝে ওঠার আগেই অর্নিশ একটানে আরিজাকে নিজের সাথে মিশিয়ে নিল। আরিজা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অর্নিশ দুহাত দিয়ে আরিজাকে শক্ত করে জড়িয়ে ঘুরিয়ে আরিজাকে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজে একটু উঠে আরিজার মুখের উপর ঝুঁকে বলে, আমি আসার সময় বলেছিলাম যে তাড়াতাড়ি ফিরে আসতে চাইবে না, মনে আছে? কিন্তু অর্নিশ এক আঙুল আরিজার ঠোঁটের উপর আলতোভাবে চেপে ধরে। কোনো কিন্তু না। আমরা আজ এখানেই থাকব। আমি এই স্পেশাল রুমটা আমাদের জন্য বুক করেছি।
আমার ইচ্ছের হের ফের হলে কি হবে বলো তো? আরিজা শুষ্ক ঢোক গিলল। অর্নিশ ঠোঁটের উপর থেকে হাত সরিয়ে আরিজার বাম কানের পাশে মুখ এগিয়ে নিয়ে গেল। অর্নিশ আরিজার উপর বেশি ঝুঁকে যাওয়াতে আরিজা চোখ মুখ কুঁচকে নিল। কানের পাশের চুল সরিয়ে অর্নিশ বলল, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওখানে একটা ড্রেস রাখা আছে, ওটা পরবে। যদি না করেছ তাহলে। অর্নিশ বলার আগেই আরিজা বলে উঠে, যাচ্ছি। অর্নিশ হেসে আরিজার গালের পাশে চুমু বসিয়ে দিল। আরিজা তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে দৌড় দিল। অর্নিশ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। আমি সব মেনে নিলেও পরিবারের বিচ্ছেদ মেনে নিতে পারবো না। তোমরা কুমিল্লা গেলে আমাদের পরিবারের উপর যা যাবে তা আমি মেনে নিতে পারবো না। যাওয়া আটকানোর এটা ছাড়া আর কোনো উপায় আমার জানা নেই। আরিজার যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে কথাগুলো বলল অর্নিশ। কণা এতক্ষণ নূরের রুমেই ছিল। কাল বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে নূর। 3 দিন পর আবারও ফিরে আসবে। নূরের হাতে হাতে কাজ এগিয়ে দিয়ে কণা বেরিয়ে আসে। নূরের রুম থেকে বের হতেই রাফসানের মুখোমুখি হল। রাফসান কণাকে দেখে ভ্রু কুঁচকে নিল। কি ব্যাপার, হেলে দুলে কোথায় যাওয়া হচ্ছে? আপনাকে কেন বলবো? কথাটা বলেই কণা হাঁটা দিল। রাফসান লম্বা পা ফেলে কণার সামনে গিয়ে কণার পথ আটকে দাঁড়াল। কণা ভ্রু কুঁচকে বলল, কি চাই? কাল চলে যাবেন নাকি? এখানে থাকতে আসিনি। আমি আপনাকে মিস করব। মুখ ফসকে বলে ফেলে রাফসান। কণা ভ্রু কুঁচকে তাকাল। কি বললেন? বললাম রাতে একবার ছাদে আসবেন। কেন? আসলেই দেখবেন। তবে আপত্তি থাকলে আসতে হবে না। কণা রাফসানের দিকে তাকিয়ে রইল। রাফসান হালকা হেসে বলল, আমি অপেক্ষা করব। বলেই রাফসান চলে গেল। কণা গাল ফুলিয়ে শ্বাস নিল। তারপর চলে গেল। নূরের ডাক শুনে ব্যস্তপদে যারা নূরের রুমের দিকে ছুটে যাচ্ছিল। হঠাৎ হাতে টান পড়াতে বিকট চিৎকার দিল। চিৎকার দেওয়ার সাথে সাথে শক্ত একটি হাত যারার মুখ চেপে ধরল। মেরাজ যারাকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। যারাকে দরজার সাথে চেপে ধরে রেখেছে। এক হাত দিয়ে চেপে ধরেছে যারার মুখ। সামনে মেরাজকে দেখে যারার চোখে মুহূর্তের মাঝেই পানি চলে আসে। পানি গড়িয়ে মেরাজের হাত স্পর্শ করতেই মেরাজ হাত সরিয়ে যারার চোখের পানি মুছে দিল। ভয় সরে যেতে চাইলে মেরাজ সরতে দেয় না। কি ব্যাপার? কাঁদলে কেন? আপা ডেকেছে, আমাকে যেতে দিন আমায়। যদি না দিই? মেরাজের কথা শুনে যারা মেরাজের দিকে তাকাল। হালকা ফর্সা চেহারাটিতে রাগ ভাসছে। যেতে দিন। কেউ দেখলে খারাপ ভাববে। কাল চলে যাবে? হ্যাঁ। কাল তুমি যাবে না মানে? চটজলদি মেরাজের দিকে তাকালো যারা। মেরাজ হালকা হাসল। হাসার সাথে সাথে গালের বাম পাশে হালকা টোল পড়ে যাওয়ার ব্যাপারটা যারার নজরে পড়ে। গালে চাপদারির ফাঁকে টোলটি অসম্ভব সুন্দর লাগছিল। যারা চোখ সরিয়ে নেয়। মেরাজ বলে, কাল কোথাও যাবে না তুমি? যাওয়া কিভাবে আটকাবে তুমি জানো? না হলে। বলেই পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করে মেরাজ। একটু সরে এসে যারার হাত ধরে ঘুরিয়ে নিজের সাথে ঠেকিয়ে একটা সেলফি তুলে। যারার পিঠ মেরাজের প্রশস্ত বুকের সাথে গিয়ে ঠেকেছে। মুহূর্তের মাঝে কি হলো যারা বুঝতে পারল না। যারাকে ওভাবে রেখেই কানের কাছে মুখ নিয়ে বলল,
কাল যদি বাড়ির বাহিরে পা রেখেছ আমি এটা সবাইকে দেখিয়ে দেব। সবাই তখন কি ভাববে বুঝতে পারছ? তোমার আম্মাজানের সম্মান ধুলোই মিশে যাবে অশ্রুকন্যা। নাও চয়েজ ইজ ইয়োর্স বলেই যারাকে সরিয়ে দেয়। যারা অল্পতেই কেঁদে দিল। কিভাবে আটকাবে ও যাওয়া? সামনেই পরীক্ষা। কাল ওকে ফিরে যেতেই হবে। কি বলে যাওয়াটা আটকাবে? যারাকে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে মেরাজ দুহাত পেছনে রেখে ঝুঁকে বলল, অশ্রুকন্যা নামটা মন্দ না কিন্তু। আমি আপনাকে ভালো মনে করেছিলাম। আপনি এভাবে আমাকে ভয় দেখাতে পারেন না। আপনি অনেক বাজে লোক। তোমাকে পেতে যদি আমাকে বাজে হতে হয় তাহলে একটু না হয় হলাম। ভালো মানুষই করে কজন পেয়েছে তার ভালোবাসার মানুষকে? আমি না হয় একটু বদমাইশি করলাম। খুব একটা ক্ষতি হবে না বলো? আমি আপনাকে ভালোবাসি না, আপনার মতো লোককে। মেরাজ এগিয়ে এসে জারার ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলে, হুস, আমাকে তোমার ভালোবাসতেই হবে। সবাইকে আমি যেতে দিয়েছি, কিন্তু তোমাকে আমি যেতে দেব না। আমাকে ছেড়ে অনেকেই চলে গেছে এই মিথ্যে দুনিয়ার বুকে আমাকে একা রেখে। আমি তোমাকে সেই একই কাজ করতে দেব না। দরকার পড়লে তোমাকে আমি খুন করে ফেলব অশ্রুকন্যা। তুমি আমার হাতে লাশ হয়ে যাবে। কথাটা বলেই মেরাজ জারাকে ছেড়ে বেরিয়ে যায়। মেরাজ বেরিয়ে যেতেই জারা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। এই লোক আগেও অনেক মেয়ের সাথে এমন করেছে। ওরা ছেড়ে গেছে বলেই আমাকে এমন করছে। আমি কিভাবে ওনার কাছ থেকে যাব? আমি থাকব না এখানে। এই বদলোকের কাছাকাছি তো আরো না। আম্মা কোথায় তুমি? আমি থাকব না এখানে। আম্মা। কাঁদতে কাঁদতে নিজের মাকে হাজারবার ডাকে যারা। ইজি চেয়ারে বসেছিল নিশি শিকদার। কখন যে ঘুমিয়ে পড়ল খেয়াল নেই। হঠাৎ করেই উঠে বসে পড়ে দরদর করে ঘাম ছুটে গেল। এক হাতে কপাল আর গালের ঘাম মুছে নেয়। এমন অস্বস্তি কেন হচ্ছে আমার? আমার মেয়েরা কোথায়? সবাই ঠিক আছে তো? তাড়াতাড়ি ফোন তুলে নিয়ে রহিমাকে ফোন করে নিশি। রহিমা ফোন রিসিভ করতেই অস্থির কণ্ঠে বলে, সই আমার মেয়েরা কোথায়? সবাই ঠিক আছে? নিশু আসতে। কি হলো তোর? এত অস্থির কেন হচ্ছিস? নিশি শিকদারকে হুট করে এত অস্থির দেখে রহিমা নিজেও ঘাবড়ে গেল। আমার মেয়েরা কোথায়? সবাই আছে তো? ঠিক আছে সবাই? হ্যাঁ সবাই ঠিক আছে। ওহ, ওরা তো কাল ফিরবে তাই না? হ্যাঁ। তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছি। কেমন আছিস তুই? ভালো আছি। শোন সই, বল, কাল মেয়েদের সাথে তোরা সবাই আসিস। আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আমি চাই তোরা সবাই থাকবি। কিসের অনুষ্ঠান? আসলেই দেখবি। এখন রাখি। আচ্ছা ঠিক আছে। রহিমা ফোন রেখে দিল। কি জানি কি অনুষ্ঠান? শপিং ব্যাগে থাকা লাল রঙের গাউনটি আরিজা পরে নিল। বের হওয়ার সময় চুলগুলো খুলে দিল। দুই ভাগ করে সামনে এনে ওড়নার কাজটা সেরে নিল। এসব গাউন কিভাবে পরে মানুষ এটা ভাবতে ভাবতে আরিজা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দরজা খুলে বেরিয়ে আসতেই আরিজার চোখ কপালে উঠে গেল। নিমিষেই চোখে নোনা পানি ভিড় জমিয়েছে। গাল বেয়ে পানি পড়তে একটুও সময় নিল না। বেদ থাকা অর্নিশ আরেকটি অচেনা মেয়েকে জড়ানো অবস্থায় দেখে আরিজা যেন মুহূর্তেই ভেঙে পড়ল।
দরজা খোলার শব্দে অর্নিশ তাকাতেই দেখল আরিজা দাঁড়িয়ে। তাড়াতাড়ি মেয়েটিকে নিজের উপর থেকে সরিয়ে উঠে দাঁড়ালো অর্নিশ। মেয়েটিও উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, এটা তোমার ওয়াইফ? অর্নিশ কিছুই বলল না উত্তরে, শুধু আরিজার দিকে তাকিয়ে রইল। কাঁদতে কাঁদতে চেহারার বেহাল দশা করে ফেলেছে মেয়েটি। অর্নিশ কিছু বলার আগেই আরিজা বলে উঠল, আমি বাড়ি যাব। আমি থাকব না এখানে। আমি বাড়ি যাব। কথাটা বলেই আরিজা সামনের দিকে পা বাড়াল। অর্নিশকে এড়িয়ে যেতে নিলেই অর্নিশ হাত ধরে নিল। এতক্ষণে অর্নিশের এটা বুঝতে বাকি রইল না যে আরিজা অর্নিশকে চরম মাত্রায় ভুল বুঝে ফেলেছে। কিছু বলতে নিলেই আরিজা হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি নিচে যাচ্ছি, আসার হলে আসুন, না হলে আমি একাই চলে যাব। কথা শেষ করে আরিজা আর এক মুহূর্তও দাঁড়াল না। অর্নিশ দেয়ালে নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করল। বেরিয়ে যেতে নিলেই মেয়েটি হাত ধরে নিল। তুমি চলে যাচ্ছ? লিজা প্লিজ, আমি তোমার সাথে পরে কথা বলছি। কথাটা বলেই অর্নিশ তাড়াহুড়ো করে চলে গেল। অর্নিশ চলে যেতেই লিজা হাসতে হাসতে বেডে বসে পড়ল। এসব কি ভাই? কাকে বিয়ে করলে? যে কি না সামান্য বিশ্বাস করে না। যাক করে না, ভালোই হয়েছে। আমারই সুবিধা হবে। তোমাকে এত ভালোবাসার পরও তুমি আমার হলে না অর্নিশ। তোমার বিবাহিত জীবন আমি বিষিয়ে দেব। তুমি তা টেরই পাবে না। বলেই হালকা হাসল লিজা। খাওয়া দাওয়া শেষ করে নূর রুমে আসতেই কাজে ব্যস্ত থাকা শাহরানকে দেখে চুপচাপ ডিভানে বসে পড়ল। পুরো বিছানায় কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কাগজ গোছাতে গোছাতে শাহরান একবার নূরের দিকে তাকাল। তারপর আবারও কাগজ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। ব্যস্ত সুরে নূরকে জিজ্ঞেস করল, এতক্ষণে আসার সময় হলো বুঝি? শাহরানের কথায় অভিমানের সুর খুঁজে পেল নূর। শান্ত স্বরে বলল, আম্মার সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হলো। আমি মাঝে মাঝে এটা ভাবি যে বিয়েটা আমি করেছি নাকি আমার জননী। কাগজগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে বলে শাহরান। শাহরানের কথা শুনে নূর ফিক করে হেসে দিল। নূরের হাসি শাহরানের কানে আসতেই শাহরান নূরের দিকে তাকাল। হাসতেও পারেন? আমি ভেবেছি আমার বউ শুধু কাঁপতেই পারে। শাহরানের কথায় নূর যে চরমভাবে লজ্জা পেল তা নূরের মুখ দেখেই বুঝেছে শাহরান। তা দেখে শাহরান ঘর কাঁপানো হাসি হাসল। ছাদে পায়চারি করছে রাফসান। কণা ছাদে এসেই রাফসানের এমন অস্থিরভাব দেখে ভ্রু কুঁচকাল। রাফসানের সামনে গিয়ে দাঁড়াতেই রাফসান হেসে দিল। আমি ভেবেছিলাম আপনি আসবেন না। কি বলার বলুন তাড়াতাড়ি। রাফসান দুহাত কোমরে ঠেকিয়ে মাথা উঁচু করে শ্বাস নিল। কণার দিকে তাকিয়ে বলল, আমি চাই আপনি আজীবনের জন্য এই বাড়িতে থাকুন। কেন? আমার লেখাপড়া নেই? এখানে পড়ে থাকলে সব হয়ে যাবে? এখানে স্কুল কলেজ আছে তো। না, আমি আম্মার সাথেই ঠিক আছি। অন্যদিকে তাকিয়ে বলল কণা। রাফসান নিজেই মাথায় চড় বসাল। কাজের কথাটা না বলে এটা ওটা বলছে। কণা রাফসানের দিকে আবারও তাকাল। রাফসানকে তাকিয়ে থাকতে দেখে কণা হাঁটা দিল। রাফসান পেছনে থেকে চেঁচিয়ে বলল, আমি আপনাকে পছন্দ করি। কণা থেমে গেল। পেছনে ফিরে রাফসানের দিকে তাকাতেই রাফসান একটু এগিয়ে এল। আপনার উপস্থিতি আমার ভালো লাগে। আপনার সাথে করা ঝগড়াগুলো আপনার অনুপস্থিতিতে আমার মুখে হাসি ফোটায়। থেকে যান না আমার হয়ে আজীবনের জন্য। কণা একদৃষ্টিতে তাকিয়ে রইল।
তারপর বলল, কাল বাড়ি ফিরতে হবে। রাত অনেক হয়েছে, আমার ঘুমাতে হবে। আসছি বলে কণা দ্রুত চলে গেল। কণা চলে যাওয়ার সময় রাফসান চেঁচিয়ে বলল, আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব। সারাটা রাত আরিজা নিজেকে রুমে আটকে রেখেছিল। অর্নিশকে ভেতরে ঢুকতে দেয়নি, যার কারণে অর্নিশ রুমে থাকতে পারল না। মাটিতে বসে কাঁদতে কাঁদতে আরিজা বিছনায় মাথা এলিয়ে দিল। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেল মেয়েটা। অর্নিশ এতটা খারাপ আরিজা কল্পনাও করেনি। তবে কি ভালোবাসার সূত্রপাত হওয়ার আগেই ঘৃণার আগমন হল? প্রণয়ের আগেই কি তবে বিচ্ছেদ নাড়া দিল? ছাদ থেকে আসার সময় অর্নিশকে ড্রয়িং রুমে দেখে রাফসান অবাক হল। রাফসান অর্নিশের পাশে গিয়ে বসতেই অর্নিশ মাথা তুলে তাকাল। তুই এখানে? তোর না আজ রাত বাহিরে থাকার কথা ছিল? রাফসানের কথা শুনে অর্নিশ একটি দীর্ঘশ্বাস ফেলল। আরিজা আমায় ভুল বুঝল রাফি। মানে? কিসের ভুল বুঝল? হোটেলে লিজার সাথে দেখা হয়েছিল। কি? ওই আপদটারে তুই কই পাইলি? জানি না রে, ও নাকি সেম হোটেলে ছিল। আমাকে দেখে রুমে চলে আসে, আর দৌড়ে এসে জড়িয়ে ধরতেই আমি টাল সামলাতে না পেরে। বলেই অর্নিশ এক হাতে কপাল চেপে ধরল। কি হয়েছে? পুরোটা বল। আরিজা আমাকে আর ওকে অন্যভাবে দেখে নিল। আমাকে কিছু বলার সুযোগই দিল না। আমি কি করব বুঝতে পারছি না। দেখ, ভুল যখন বুঝেছে তোকেই রাগ ভাঙাতে হবে। ও তো গ্রামের মেয়ে, তাই ওই জিনিসটা নরমালি নিতে পারেনি। স্বাভাবিক এটা। তুই ওকে বোঝা, এখানে বসে থাকলেই সব সমাধান হবে না। দরজা বন্ধ রে ভাই। সেটাই, আমাদের বাড়িতে তো উইন্ডো নেই। রাফসানের কথায় অর্নিশ চমকে তাকাল। আসছি বলেই বেরিয়ে গেল অর্নিশ। বারান্দা দিয়ে রুমে প্রবেশ করল অর্নিশ। অন্ধকার রুমে বারান্দা দিয়ে আবছা আলো এসে পৌঁছাল। অর্নিশ আরিজাকে দেখে দাঁড়িয়ে গেল। মাটিতে বসে বিছানায় মাথা দিয়ে ঘুমাচ্ছে। অর্নিশ এগিয়ে গিয়ে সামনে বসে পড়ল। ঘুমন্ত আরিজার মুখের দিকে তাকাতেই দেখল নাকের ডগা লাল হয়ে আছে। চোখের পল্লবে ফোঁটা ফোঁটা পানি জমে আছে। অর্নিশ এক হাত বাড়িয়ে আরিজার গাল ধরতেই এক ঝটকায় হাত সরিয়ে নেয়। এত গরম শরীর। অর্নিশ তাড়াতাড়ি আরিজার কপালে হাত রাখল। আরিজার গায়ে জ্বর। অর্নিশ আরিজাকে সোজা করতেই দেখল গায়ে থাকা গাউন ভিজে ছপছপে হয়ে আছে। আরিজা ভিজল কিভাবে অর্নিশ কিছুতেই ভেবে পেল না। এই ভেজার কারণেই আরিজার জ্বর উঠে গেছে। অর্নিশ তাড়াতাড়ি আরিজাকে কোলে তুলে নিল। আরিজাকে বিছানায় শুইয়ে দিল। এই ভেজা জামা নিয়ে বসে থাকলে জ্বর তো আরও বাড়বে। কি করব আমি? এক হাতে মাথার চুল চেপে ধরে আরিজার দিকে তাকাতেই নূরের কথা মনে পড়ল। অর্নিশ তাড়াতাড়ি রুম ছেড়ে বেরিয়ে যায়। শাহরানের দরজায় নক করার কিছুক্ষণ পরই শাহরান এসে দরজা খুলে দেয়। এত রাতে অর্নিশকে দেখে শাহরান অবাক হয়ে গেল। তুই এখানে? বাহিরে গিয়েছিলি না? ফিরলি কবে? আরে এসব পরে বলছি। নূর কোথায়? ঘুমাচ্ছে কেন? আমার একটু লাগবে, ওকে ডেকে দে না। কি হয়েছে? তোকে এমন অস্থির দেখাচ্ছে কেন? অর্নিশ শাহরানকে পুরো কথা বলে। শাহরান নূরের কাছে গিয়ে নূরকে ডেকে দেয়। ছোট বোনের জ্বর শুনে নূর তাড়াতাড়ি রুম ছেড়ে বেরিয়ে আসে। শাহরান আর অর্নিশকে বাহিরে অপেক্ষা করতে বলে নূর আরিজার জামা বদলে দিল। আরিজাকে একটি সুতির জামা পরিয়ে দেয়।
দরজা খুলে শাহরান আর অর্নিশকে ভেতরে আসতে বলে, একটি বাটিতে করে পানি এনে দিন। আমি এনে দিচ্ছি বলেই অর্নিশ হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে বাটিতে পানি নিয়ে রুমে ফিরে আসে। নূর আরিজার কপালে ভেজানো পট্টি দেয়। জ্বরের তাপমাত্রা যদি কিছুটা কমে আসে। জ্বরের ঘোরে আরিজার হুঁশ নেই। অর্নিশ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, ও ঠিক হয়ে যাবে তো? হয়ে যাবে, চিন্তা করবেন না, আমি আছি ওর সাথে। আপনারা যান, ঘুমিয়ে পড়ুন। না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকি প্লিজ। অর্নিশের অনুরোধ শুনে নূর চুপ করে গেল। 4টা তো বেজেই গেল। আপনার বসুন, আমি চা বানিয়ে আনি। আমি চা খাব না, তুমি প্লিজ ওকে ঠিক করে দাও। আমার আর কিছু লাগবে না। অস্থির হবেন না, ও ঠিক হয়ে যাবে। ও তো ঠান্ডা সইতে পারে না। বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকার কারণেই হয়তো, বলেই নূর আরিজার দিকে তাকালো। আচ্ছা, অস্থির হতে হবে না, চল আমরা বাহিরে বসি, বলেই শাহরান অর্নিশকে নিয়ে বারান্দায় চলে এল। নূর আরিজার মাথার পাশে বসে রইল। সূর্যের মিষ্টি আলো মুখে এসে পড়তেই নূরের ঘুম ভেঙে গেল। বসে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছিল সে। 2 হাতে মুখ মুছে মুখের শুষ্কভাব দূর করল। আরিজার দিকে তাকাতেই দেখল আরিজা ঘুম। নূর আরিজার কপালে হাত রেখে জ্বরের তাপমাত্রা পরখ করল। জ্বর নেই, ছেড়ে দিয়েছে। নূর হালকা হেসে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। বারান্দায় গিয়ে দেখল শাহরান আর অর্নিশ সোফাতেই ঘুমিয়ে পড়েছে। শাহরানের সামনে থাকা টিটেবিলে সিগারেটের অ্যাশট্রেটি ভর্তি। নূর শাহরানের মুখের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। শাহরানকে না ডেকে অর্নিশকে আস্তে করে ডাক দিল নূর। ভাইয়া, ভাইয়া, সকাল হয়ে গেছে, উঠে পড়ুন। নূরের ডাকে অর্নিশের ঘুম ভেঙে গেল। অর্নিশ ধরফরিয়ে উঠে বসতেই নূর একটু সরে আসে। সকাল হয়ে গেছে, আমাদের বের হতে হবে, উঠুন। আর আরিজা, ও ঠিক আছে? জ্বর ছেড়েছে? হ্যাঁ, জ্বর ছেড়ে দিয়েছে। আপনি হাত মুখ ধুয়ে নিন, বলেই নূর চলে গেল। অর্নিশ শাহরানকে ডেকে দিল। শাহরান উঠেই খানিকটা থম মেরে রইল। নূর কেন ওকে ডাকল না? অর্নিশকে না ডেকে ওকে ডাকলে কি হতো? সারাটা রাত অপেক্ষা করেছে, এইভাবে সোফায় রাত কাটিয়েছে, আর সে কি না একবারও ডেকে তুলল না? শাহরান নিজের রুমে চলে গেল। যাওয়ার সময় একবার নূরের দিকে তাকাল। নূর আরিজাকে নিয়ে ব্যস্ত। আরিজাকে ঘুম থেকে তুলে চুল বেঁধে দিচ্ছে। তাচ্ছিল্যের হাসি হেসে শাহরান চলে গেল। অর্নিশ ওয়াশরুম থেকে বের হতেই আরিজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল। আরিজা অর্নিশকে দেখেই মুখ ফিরিয়ে নিল। অর্নিশ কিছু না বলে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, সবাই নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি বের হতে হবে, তোমরা তৈরি হয়ে নিচে নেমে এসো। নূরের দিকে তাকিয়ে কথাগুলো বলে অর্নিশ চলে গেল। নূর আরিজাকে ওয়াশরুমে পাঠিয়ে নিজেও ফ্রেশ হতে চলে গেল। ছলছল নয়নে লিজার দিকে তাকিয়ে আছে আরিজা। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখল লিজা হেসে হেসে সবার সাথে কথা বলছে। সবাই এই মুহূর্তে বেরিয়ে যাবে এটা শোনার পর লিজাও সবার সাথে যাওয়ার বায়না ধরেছে। লিজা রহিমার খালাতো বোনের মেয়ে। আপন কোনো বোন না থাকায় খালাতো বোনকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে রহিমা। গ্রামে লিজার কখনো যাওয়া হয়নি। লিজা বায়না ধরতেই রহিমা রাজি হয়ে গেল। সাবা, লামি, মিহি,
রাফসান কেউই পছন্দ করে না এই মেয়েকে। গায়ে পড়া স্বভাব যার, তাকে কেই বা পছন্দ করবে। লিজা সাথে যাবে শুনে আরিজার ভেতরটা মুহূর্তেই মোচড় দিয়ে উঠল। এখনই অর্নিশের সাথে ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, ওখানে গেলে না জানি কি করবে। এক হাত দিয়ে অন্য হাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে আরিজা। রহিমা নূর আর শাহরানকে এক গাড়িতে বসিয়ে দিল। আরিজা গিয়ে নূর আর শাহরানের গাড়িতে বসে পড়ে। নূর ও আরিজার সাথে পেছনের সিটে এসে বসল। অর্নিশ শাহরানের পাশে গিয়ে বসে পড়ে। পুরো রাস্তা কেউ কারো সাথে কথা বলল না। আরিজা নূরের সাথে কথা বলেছে, অর্নিশ কথা বলতে চাইলেই এড়িয়ে গেছে। শাহরান লুকিং গ্লাসে বারবার প্রেয়সীকে দেখছিল। গাড়ি চালাতে চালাতে সিগারেটে টান দিতে ভুলল না। আর নূর শাহরানের এই কাজে একবারও শাহরানের দিকে তাকাল না। বাড়িতে পৌঁছাতেই চার মেয়ে নিশি শিকদারের কাছে ছুটে গেল। আরিজা আর নূরকে বুকের সাথে জড়িয়ে রাখল নিশি। দুজনের কপালে চুমু দিয়ে মাথায় হাত রেখে বলে, কেমন আছিস আম্মারা? ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? দুই বোন একসাথে জিজ্ঞেস করে। এখন আমি সম্পূর্ণ ভালো আছি বলে আবারও মেয়েদের জড়িয়ে ধরল। শাহরান আর অর্নিশ এগিয়ে গেল। সালাম করতে নিলেই নিশি করতে দিল না। করতে হবে না, পায়ে হাত দিতে নেই, এসো ভেতরে। সবাইকে নিয়ে ভেতরে গেলেন নিশি। সবাই অবাক হয়ে পুরো বাড়ি দেখছে। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাইকে বসার ঘরে বসতে দিয়ে নিশি নিজেও বসে পড়ল। বাড়ির চারপাশ ভালো করে দেখে নিয়ে রহিমা বলে উঠল, নিশু কিছু আছে নাকি? এইভাবে বাড়ি সাজিয়েছিস? বলবো আগে তোরা খাওয়া দাওয়া করে নে। অনেক দূর থেকে এসেছিস তো বিশ্রাম নিয়ে নে বলেই হালকা হাসল নিশি। গোসল করে বের হতেই শাহরানের সাথে ধাক্কা লাগল নূরের। শাহরানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই শাহরান পেছনে ফিরে নূরের হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। নূরের ভেজা চুলে মুখ গুজে দিল। নূর সরে যেতে চাইলে আরো শক্ত করে দিল হাতের বাঁধন। শাহরানের গালে থাকা ছোট ছোট ধারালো চাপ দাড়ির খোঁচা যতবার লাগছে নূর কেঁপে উঠছে। চোখ বন্ধ করে মৃদু স্বরে বলল, ছাড়ুন। কেন? সারাদিন তো দূরেই ছিলে। চুলে মুখ ঘষতে ঘষতে বলে শাহরান। যেতে দিন। কেন? এমনি। শাহরান নূরকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, এড়িয়ে কেন যাচ্ছ আমাকে? কি করেছি আমি? কিছু না। মাথা নিচু করে বলল নূর। সমস্যা কিসে হচ্ছে? আমাকে না বললে আমি কিভাবে বুঝব? নূর মাথা তুলে তাকাল। এখনো সিগারেট খেয়ে এসেছেন তাই না? নূরের শান্ত চাহনি আর মৃদু কণ্ঠস্বর শাহরানের ভেতর যেন তুফান সৃষ্টি করে দিল। এক হাত তুলে নূরের গাল স্পর্শ করে বলল, এইটুকু বলতে এত সময় নিলে? আমি কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করি না। শাহরান ভ্রু কুঁচকে নিল। কারো মানে কি? কারো মানে কি? হ্যাঁ। নূরের কোমর শক্ত করে চেপে ধরল শাহরান। শাহরানের শক্ত বলিষ্ঠ হাতের চাপে নূর মৃদু আর্তনাদ করে উঠল। শাহরান নূরকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমার এর চাইতেও বেশি লাগে। যখন কেউ আমাকে বারবার এটা দেখিয়ে দেয় যে আমি কেউ না তার। সে নিজেও জানে না আমি তার কি। জানলে এত অবহেল করত না। আমাকে এইভাবে দূরে সরিয়ে রাখত না। আমাকে এভাবে কষ্ট দিত না। কথাটা বলেই শাহরান নূরকে ছেড়ে দিল।
টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো শাহরান। দূরে সরিয়ে রেখেছি বলেই হাসল নূর। দুপুরের খাওয়ার পর আরিজা আর রুম থেকে বের হয়নি। নিজের রুমের একপাশে থাকা কাউচে শুয়ে আছে। গাউনের প্রচুর ঘের থাকায় গাউন ফ্লোরে গিয়ে ঠেকেছে। পুরো ফ্লোরে বিছিয়ে রয়েছে। চুল খোলা, এলোমেলো হয়ে আছে। চুলগুলো ফ্লোর ছুঁই ছুঁই। অর্নিশ রুমে এসে আরিজাকে এভাবে শুয়ে থাকতে দেখে কাছে এগিয়ে গেল। মাথায় হাত রাখতেই আরিজা হুড়মুড়িয়ে উঠে বসে। অর্নিশ পাশে বসতেই আরিজা উঠে চলে যেতে চাইল। অর্নিশ আরিজার হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। কেন এত রেগে আছো? আমার কাছে কেন এসেছেন? লিজা আপু কি চলে গেছে? কোনো কাজে ব্যস্ত নাকি উনি? আরিজার কথায় অভিমানের সুর খুঁজে পেল অর্নিশ। হালকা হেসে বলল, এত জেলাস? আমি ভাবিনি কেউ আমাকে নিয়ে এতটা জেলাস ফিল করবে। হাত ছাড়ুন, আমার পুরো কথাটা শোনো আগে। তাড়াতাড়ি বলুন, তুমি কাল যা দেখেছ তা সত্যি না? ও দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণে টাল সামলাতে না পেরে আমি পড়ে গিয়েছিলাম। তুমি এসে দেখে নিলে। ব্যাস। অর্নিশ কথা শেষ করতেই আরিজা ছলছল নয়নে তাকাল। বলল, সত্যি বলছেন? মিথ্যে কেন বলবো? আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না পাগলি। অর্নিশের কথা শুনে আরিজা অর্নিশকে ঝাপটে জড়িয়ে ধরল। অর্নিশ এই দুহাতে জড়িয়ে ধরল প্রিয়তমাকে। মোহময় কণ্ঠে বলল, আমার পিচ্ছিটা বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কেন নয়? কলেজে উঠে গেছি আমি। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছেন। বলেই অর্নিশ হেসে দিল। অর্নিশের সাথে তাল মিলিয়ে আরিজাও হাসল। আরিজাকে হাসতে দেখে অর্নিশের হাসি থেমে গেল। একদৃষ্টিতে সামনে হাসতে থাকা মোহময় রমণীকে দেখতে থাকে অর্নিশ। নিজের অজান্তেই অর্নিশ এগিয়ে এসে আরিজার চুলের নিচে ঘাড়ে হাত রাখল। আরিজা বুঝে ওঠার আগেই আরিজার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠদ্বয় দ্বারা আবদ্ধ করে নিল। অর্নিশ চোখ বন্ধ করে ফেলল। আরিজার চোখ বড় বড় হয়ে গেল। অর্নিশের দিকে তাকিয়ে রইল। অর্নিশ প্রিয়তমার স্নিগ্ধ ওষ্ঠদ্বয়ের স্বাদ নিতে ব্যস্ত। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে আরিজা যেন বারবার শিউরে উঠছিল। আমি যারা আর কণাকে বাহিরে পাঠিয়ে দিচ্ছি। পরীক্ষার পর ওরা দুজনেই বাহিরে চলে যাবে। লেখাপড়া শেষ করে তবেই ফিরবে দেশে। আর কিছুদিন পরই ওদের পরীক্ষা। সব কিছু ঠিক করে ফেলেছি আমি। পরীক্ষার পর পরই চলে যাবে ওরা। তখন এসবের সুযোগ পাব না। তাই আমি এই ছোট অনুষ্ঠানের আয়োজন করেছি। ওরা নিজেরাও সবার সাথে সময় কাটাতে পারবে। কথাটা বলেই হালকা হাসির রেখা মুখে টেলে নিল নিশি। নিশির কথা শুনে যারা আর কণার মাথায় আকাশ ভেঙে পড়ল। বলা নেই কওয়া নেই, আম্মা এই কয়দিনের ভেতর এসব কিভাবে করে নিল? কই আগে তো এ ব্যাপারে কিছুই বলল না। বাহিরে যাবে মানে কোথায় যাবে? বিস্ময়কর চাহনি নিয়ে একে অপরের দিকে তাকালো যারা কণা। নিশির এমন কাজে সবাই অনেকটা অবাক হল। বিয়ের দিন তো কিছুই বলল না। এই কয়েকদিনে এসব ঠিক করা কি সম্ভব? নূর আর আরিজা যেন তাদের আম্মার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। যে মেয়েদের নিশি শিকদার চোখের আড়াল করত না, সেই মেয়েদেরকেই এভাবে নিজের কাছ থেকে দূরে কেন সরিয়ে দিচ্ছে? প্রথমে নূর আর আরিজার হুট করেই বিয়ে, আর এখন যারা আর কণাকে বাহিরে পাঠানো। সামনে বসে থাকা মেরাজের চোয়াল ক্রমশই শক্ত হয়ে এলো।
হাতের মুঠো শক্ত করে নিজের ভেতর থেকে উপচে পড়া রাগ দমানোর আপ্রাণ চেষ্টা চালাল। আর না পেরে শেষে মৃদু হেসে সবার সামনে থেকে উঠে চলে আসে মেরাজ। যারা দূরে চলে যাবে ভাবতেই ভেতরটা কেঁপে উঠল। দেয়ালে আঘাত করে বসল মেরাজ। একের পর এক দেয়ালে আঘাত করতে করতে হাতের চামড়া ফেটে রক্ত বেরিয়ে এলো। হাতের উল্টো পিঠের বেহাল দশা করেও শান্ত হয়নি মেরাজ। রক্তে মাখা হাতটি দিয়ে দেয়ালে বারবার আঘাত করতে থাকে। সাদা দেয়ালে রক্তের দাগ বসে গেছে। মেরাজের কোনো হুঁশ নেই। নিজের কন্ট্রোল যেন নিজেই হারিয়ে ফেলেছে। কিভাবে করবে প্রেয়সীকে চোখের আড়াল? রাতে খাওয়া দাওয়া শেষে রুমে যাওয়ার সময় বাড়ির বাহিরের বারান্দার দরজা বন্ধ করতে এসে থমকে দাঁড়াল নিশি শিকদার। বাড়ির বাহিরের এই বারান্দার দেয়ালে আস্তর নেই। অনেক পুরনো দেয়াল হওয়ার কারণে প্রচণ্ড খসখসে। একটু ঘষা লাগলেই রক্ত ছুটে বেরিয়ে আসবে। দেয়ালের ইটে লেগে আছে শুকনো রক্ত। নিশি শিকদার দেয়ালের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিলেন। এখানে রক্ত কিভাবে এল? এক হাত এগিয়ে রক্ত ঘষে দেখলেন নিশি। রক্ত শুকিয়ে গেছে। বারান্দার দরজা রুনা বন্ধ করে দিয়েছে। ঘুমানোর আগে পুরো বাড়ি একবার চেক করে তারপরই ঘুমাতে যান নিশি শিকদার। বাড়ির চারপাশে কঠিন নিরাপত্তার ব্যবস্থা থাকার পরও নিশি শিকদার নিজেই সবকিছু চেক করে নেন। বারান্দা ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ালেন। রুমে যাওয়ার সময় কারো মৃদু আর্তনাদের শব্দ শুনে দাঁড়িয়ে গেলেন নিশি শিকদার। পেছনে ফেলে এসেছেন মেরাজের রুম। ছেলেদেরকে নিশি শিকদারের পাশে দুই ঘরেই থাকতে দেওয়া হয়েছে। ঘুরোর দাঁড়িয়ে মেরাজের দরজার সামনে গিয়ে দাঁড়াল। দরজা খানিকটা খোলা ছিল। ভেতরে তাকাতেই দেখল নিজের ডান হাতে মেরাজ একা ব্যান্ডেজ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশি শিকদার ভ্রু কুঁচকে নিলেন। পেছনে ফিরে উপর থেকে বাহিরের বারান্দার দিকে তাকিয়ে মেরাজের দিকে তাকাল। লম্বা শ্বাস নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। মেরাজ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকাল। নিশি শিকদারকে দেখে তাড়াহুড়ো করে হাতে কোনো মতে ব্যান্ডেজ পেঁচিয়ে নিল। নিশি শিকদার এগিয়ে গিয়ে সামনে দাঁড়াতেই মেরাজ উঠে দাঁড়াল। কিছু বলবেন আন্টি? এসব কিভাবে হলো? যখন এসেছিলে তখন তো সুস্থই ছিলে। হাতের দিকে তাকিয়ে বলে নিশি। মেরাজ হাতের দিকে একবার তাকিয়ে বলল, তেমন কিছু না, একটু অসাবধানতার কারণেই। আমি রুনাকে ডেকে দিচ্ছি, ও ব্যান্ডেজ করে দিবে। বলেই দরজার দিকে মুখ করে রুনাকে ডাক দিল নিশি। আন্টি দরকার নেই, আমি পারব। পারলে এতক্ষণে হয়ে যেত। কথা শেষ করতেই রুনা এসে দাঁড়াল। আম্মা ডাকলা? হ্যাঁ ভাইজানের হাতে ব্যান্ডেজ করে দে। হাতে ব্যথা পেয়েছে। আচ্ছা। রুনা মেরাজের হাতে ব্যান্ডেজ করে দিল। নিশি শিকদার রুনাকে যেতে বললেন। রুনা চলে যেতেই বলে উঠল, কাল সকালে ডাক্তার এলে ওষুধ নিয়ে নিও। বলেই বেরিয়ে আসার জন্য পা বাড়াল। দরজা অবধি এসে থেমে গেল নিশি। পেছনে না ফিরেই বলল, আমার এই বাড়িতে সাহসী যারা তাদের সিংহাসন পেতে দেওয়া হয়, ভীতুদের জায়গা হৃদমহলে নেই। বলেই নিশি শিকদার চলে গেলেন। মেরাজ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কি বলে গেলেন উনি? ওনার কথার মানে কেন মেরাজ বুঝতে পারছে না। দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল মেরাজ। শাহরানের রুমে অর্নিশ আর রাফসান এসে হানা দিল। দুজনকে দেখে শাহরান চমকে উঠল। ওয়াশরুম থেকে সবে মাত্র বের হয়েছে।
হাত মুখ মুছতে মুছতে বলল, কি ব্যাপার সবাই এখানে? শোন না, কাল ঘুরতে যাবি? শুনেছি এখানে এয়ারপোর্ট বানাচ্ছে একটা নতুন, ওটা দেখতে যাব, চল না। এয়ারপোর্ট দেখতে যাওয়ার কি আছে? আগে কখনো দেখিসনি? হাতের টাওয়াল বিছানার রেখে দিল শাহরান। নূর বারান্দা থেকে এসে টাওয়াল নিয়ে আবারও বারান্দায় যাওয়ার জন্য পা বাড়াল। শাহরান নূরকে ডেকে বলল, কাল যাবে? ওরা নাকি এয়ারপোর্ট দেখতে যাবে। সবাই গেলে যাব। নূরের কথা শুনে শাহরান ভ্রু কুঁচকে নিল। বড় একটি শ্বাস নিয়ে বলল, সবাই যাবে? হ্যাঁ, আমিও যাব। রুমে ঢুকে বলে মেরাজ, তোরা সবাই কি আমাকে ঘুমাতে দিবি না নাকি? ঘুমাবি, এত তারার কি আছে? ঘুমাবি তো, ওটা পরেও পারবি বলে রাফসান অর্নিশকে নিয়ে বারান্দায় গিয়ে বসল। শাহরান নূরের দিকে তাকালো, নূর অন্যদিকে চোখ সরিয়ে নিল। বারান্দা থেকে রাফসান চেঁচিয়ে বলল, আসার সময় সিগারেটের প্যাকেটটা নিয়ে আসিস তো। রাফসানের কথা শুনে শাহরান নূরের দিকে তাকিয়ে বলল, ওসব খাই না আমি, ছেড়ে দিয়েছি। তোদের ইচ্ছে হলে বাহিরে গিয়ে গিলে আয়। শাহরানের কথা শুনে রাফসান আর অর্নিশের মাথায় যদি বাজ পড়ল। দুজনই চট করে উঠে দাঁড়িয়ে গেল। শাহরানের পাশে এসে দাঁড়িয়ে বলে, এই কি বললি তুই? তুই সত্যি খাওয়া ছেড়ে দিয়েছিস? এত অবাক হওয়ার কিছু নেই। ঘুমাবো আমি এবার, তোরা যা। তাড়িয়ে দিচ্ছে ও আমাদের। রাফসানের দিকে তাকিয়ে বলে অর্নিশ, তোর বউ নেই? তুই এখানে কি বে? যা, দুজনকে ঠেলে বের করে দিল শাহরান। মেরাজ হাসতে হাসতে বেরিয়ে পড়ে। দরজা বন্ধ করে শাহরান ঘুরে দাঁড়ায়। হালকা হেসে বলে, ওরা গায়ে বড় হয়েছে, এখনো বাচ্চাদের মতো স্বভাব। নূর জবাব দিল না। বিছানায় বসে বলল, আপনি সত্যিই। কথা শেষ করার আগেই শাহরান নূরের দিকে তাকাল। এগিয়ে গিয়ে নূরের সামনে বসল। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, মিথ্যে আমি বলি না, আর সত্য আমি আড়াল করি না। শাহরানের কথা শুনে নূর মুচকি হাসল। নূরকে হাসতে দেখে বলল, এখানেই ঘুমাবো নাকি ওখানে? কাউচ দেখিয়ে বলল শাহরান। নূর লম্বা শ্বাস নিয়ে বলল, আমার পালঙ্ক অনেক বড়। আমিও দেখেছি, শুধু আমারই জায়গা হয় না। বলি উঠে দাঁড়াতেই নূর হাত ধরে নিল। শাহরান হাতের দিকে তাকিয়ে নূরের দিকে একবার তাকাল। নূর হাত সরিয়ে নিল। না মানে, এখানে থেকে যান। শাহরান আবারও নূরের সামনে বসে পড়ল। যাক, দয়া তো হল। এটা দয়া না। শাহরানের দিকে তাকিয়ে বলে নূর। দু হাত বিছানায় ঠেকিয়ে একটু ঝুঁকে নূরের মুখের সামনে গিয়ে শাহরান বলে, তাহলে কি? জানি না, রাত অনেক হয়েছে। বলে নূর সরে গিয়ে অন্য পাশে বসে বালিশ ঠিক করতে গেলেই চুলের খোপা খুলে গেল। পুরো চুল নূরের পিঠে বিছিয়ে গেল। নূর তাড়াতাড়ি চুল দুহাতে ধরে বাঁধতে গেলেই শাহরান নূরের হাতের কনুই বরাবর ধরে টান দিয়ে শুইয়ে দিল। তারপর পাশে শুয়ে বিছানায় ছড়িয়ে থাকা চুলে হাত রাখল। সুন্দর। এটা বলতে এভাবে টান দিলেন? চাপা স্বরে বলে নূর। ভয় পেয়েছ? নূর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল। শাহরান হেসে দিল। নূরের কপালে চুমু দিয়ে একটু নিচে নেমে নূরের পেটে মাথা রেখে শুয়ে পড়ে। শুভ রাত্রি মেহরুবা নূর বলেই চোখ বন্ধ করে নিল। সকালবেলা সবাই ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
যারা আর কণাকে না দেখতে পেয়ে রাফসান নূরের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, ভাবিজি, আপনার বোনদের দেখছি না যে? ওরা তো পড়তে গেছে, আসতে আসতে দুপুর ধরবে। নূরের কথা শুনে রাফসান আর মেরাজের মুখের রং বদলে গেল। জোর করে হেসে আচ্ছা বলে রাফসান মেরাজের পাশে গিয়ে বসল। এদের পড়াশোনার চক্করে বাকি জীবন এভাবেই যাবে। চিন্তা করিস না, ৩৫ বছর বয়সে বিয়ে করমুনি। যে বয়সে দাদা হওয়ার কথা সেই বয়সে বাচ্চার বাপ। রাফসানের কথা শুনে মেরাজ হেসে দিল। মেরাজের হাসির শব্দ শুনে নিশি শিকদার ভ্রু কুঁচকে নিল। নিজেকে কোনো মতে সামাল দিয়ে রাফসানের পিঠে চড় বসিয়ে দিল মেরাজ। কোথায় কি বলতে হবে এ জীবনে শিখিসনি, শেখার সুযোগ কেউ দিচ্ছে না ব্রোহ। রাফসানের কথা শুনে শাহরান সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা থাক, কষ্ট নিস না, আয় আমরা বাহিরে যাই। সবাই যখন বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো নিশি শিকদার বলে উঠল, তোমরা না বাহিরে যাচ্ছ? এখন না পড়ে যাব। শাহরানের কথা শুনে নিশি হালকা হেসে বলল, যারা আর কণার বিকালেও প্রাইভেট আছে ওরা তো যেতে পারবে না, তোমরাই চলে যাও। নিশি শিকদারের কথা শুনে আরিজা অবাক হয়ে গেল। ফিসফিস করে বলল, আপা, এ কি আমাদের আম্মা? যারা আর কণাকে কোচিংয়ে কবে দিল? আর তাও দুবেলা? আম্মা কি করছে আপা? কেন জানি না, মনে হচ্ছে ওদের দূরে সরিয়ে রাখতে চাইছে। এমন কিছুই না, আরও ওদের তো সামনে পরীক্ষা, তাই হয়তো। কি বলছো আপা? আমরাও পরীক্ষা দিয়েছি। কই, আম্মা তো বাহিরে পড়তে পাঠালো না। বাদ দে, আম্মা যা করবেন বুঝে শুনেই করবেন। নূরের কথা শুনেও আরিজা শান্ত হল না। নিজের মায়ের এমন হুটহাট অদ্ভুত আচরণে আরিজার মাথায় জট পাকিয়ে যাচ্ছে। ভাইজান, মেরাজ জন্মসূত্রে ভারতীয়, আর শুধু শাহরানি না, মেরাজ ও সিবিআই অফিসার। মাহবুব আমেরের কথা শুনে আমজাদ আমের এক ঝটকায় দাঁড়িয়ে গেলেন। মেরাজ যদি ভারতীয় হয়ে থাকে তাহলে এটা কেন কাউকে বলল না? কেন নিজের জন্মস্থান লুকালো ও? জানি না ভাইজান, তবে ওদের বায়ো প্রফেশনে এটাই আছে, বাকিগুলো হিডেন। রায়হান আমের কথা শেষ করতেই আমজাদ আমের চেয়ারে বসে মাথা এলিয়ে দিলেন। কি করছে শাহরান? কেঁচো তুলতে কেউটে উঠে যাবে, সব এক নিমিষেই লণ্ডভণ্ড হয়ে যাবে। চলবে।